সেটা ডিজাইন করতে হবে, খুব ইজি আর কি। যখন কম্পোজিট ডিজাইন করতে হবে তখন তো এখানে এনফোর্সমেন্ট থাকবে, ম্যাট্রিক্সও থাকবে কাজেই, এবং এদের এদের বিভিন্ন কম্বিনেশনে কম্পোজিশনে যদি অ্যাড করা হয় তাহলে প্রপার্টিও ডিফারেন্ট হবে। কাজেই যখন কম্পোজিট ডিজাইনের কথা বলা হবে তখন অবশ্যই কি যে কোনো ডিজাইনারকে আগে 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 চুজ করতে হবে যে সে কি ম্যাট্রিক্স নিবে এবং কি এনফোর্সমেন্ট নিবে। তো যখন কম্বিনেশন চুজ করা হয়ে গেল তোমাকে তখন আবার কি করতে হবে, কোন ভাবে কিউরিং করতে হবে, কোন ভাবে এটা ম্যানুফ্যাকচারিং করতে হবে, সেটাও একটা চিন্তা করার বিষয় আছে। যে এই এই জিনিসগুলো যখন কম্পোজিট ডিজাইন করতে হবে এইগুলো মাথায় রাখতে হবে আর কি। আচ্ছা, কম্পোজিটের কি এই যেটা আমি বললাম এটা ছাড়া কি অন্য কোনো কিছু কি চিন্তা করা দরকার আছে, কি মনে হয়? সরি, এই দুইটা পয়েন্ট বললাম আমি আর কি, যে তোমাকে তো প্রথমে কি তুমি কি কি এনফোর্সমেন্ট নিবা এবং কি 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 বলে ম্যাট্রিক্স সেটা ঠিক করতে হবে, তারপর হচ্ছে ম্যানুফ্যাকচারিং টেকনিকটা চিন্তা করতে হবে। আর কি কোনো আর কি কোনো কিছু চিন্তা করার দরকার আছে? উম, আহ, বলো। হ্যাঁ বলো। জিওমেট্রিক কনস্ট্রেন্ট গুলো, লোড কনসেন্ট্রেশন বা কোন দিক থেকে লোড দেওয়া হবে, কি পরিমাণ লোড দেওয়া হবে, এটাও এটাও স্যার স্যার হিসাবের মধ্যে রাখতে হবে। হ্যাঁ, সেগুলো রাখতে হবে। তারপর কারণ বিভিন্ন বিভিন্ন রিঅ্যাকশনের প্রপার্টি ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে আর কি। হুম, দেখো তোমাদের এখানে যে একটা পয়েন্ট লেখা আছে, কিন্তু ফাইবার ওরিয়েন্টেশনটা, তুমি যদি ফাইবার ওরিয়েন্টেশন চেঞ্জ করো কম্পোজিট তাহলে কিন্তু প্রপার্টি চেঞ্জ হয়ে যাবে। তাহলে সেগুলোও চিন্তা করার বিষয় আর কি। আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলছে যে কম্পোজিটের ফ্যাটিক রেজিস্ট্যান্স মোটামুটি বেশ ভালো। আরেকটা টার্ম এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে স্পেসিফিক ফ্যাটিক রেজিস্ট্যান্স। মানে ফ্যাটিক রেজিস্ট্যান্স যদি তুমি যে কোনো ম্যাটেরিয়াল ডেনসিটি দিয়ে ভাগ করো বা ম্যাস দিয়ে ভাগ করা হয়, এটাকে বলা হচ্ছে ফ্যাটিক, স্পেসিফিক ফ্যাটিক রেজিস্ট্যান্স। কম্পোজিটের স্পেসিফিক ফ্যাটিক রেজিস্ট্যান্স অনেক ভালো আর কি, মেটাল থেকে অনেক সময় অন্যান্য মেটাল থেকে অনেক বেশি ভালো। যেমন একটা উদাহরণ এখানে দেখানো হয়েছে, অ্যালুমিনিয়াম অ্যালয়ের জন্য কেমন এসএন কার্ভটা কেমন, আর একটা ইউনিডাইরেকশনাল কম্পোজিট তার জন্য একটা এসএন কার্ভ কেমন। এখান থেকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কি যে যেটা কম্পোজিট সেটার তোমার কি ফ্যাটিক স্ট্রেংথ অনেক বেশি। আচ্ছা, এখন কিছু কিছু গাইডলাইন বলছে যে কম্পোজিট ডিজাইন করতে গেলে কি করা যেতে পারে। তো তোমাদের দুইটা ফিগার দেখানো হয়েছে, ফিগার 5.2, ফিগার 5.3। এদের একটু আমি আগে দেখাই। তো এখানে বিভিন্ন ধরনের মেটেরিয়ালের মানে বিভিন্ন প্রপার্টি গুলো বলা হচ্ছে যে ডেনসিটি কার কেমন ডেনসিটি হবে। যেমন দেখো কম্পোজিটের ডেনসিটি মোটামুটি কি ওয়েট থেকে বেশি weight, কিন্তু আবার দেখো অ্যালুমিনিয়াম, স্টিল, এমনকি অ্যালুমিনিয়াম থেকে অনেক কম্পোজিটের ডেনসিটি কম, স্টিলের থেকেও ডেনসিটি কম। আবার দেখো ফ্র্যাকচার স্ট্রেংথ কিরকম। যেমন ধর কম্পোজিট দেখাচ্ছে কোথায়, এখানে 100 থেকে মোটামুটি 1000 বা 1200 এরকম, এরকম আর কি, বা 12,000। সেখানে এরা কিন্তু দেখো যে কংক্রিট উড এদের থেকে কিন্তু অনেক বেশি লাইট অ্যালয় স্টিলের কাছাকাছি, বা অনেক সময় দেখা যাবে যেমন কম্পোজিট এটা এটা স্ট্রেংথ কি স্টিলের এবং স্টিলের সমানও হতে পারে। আচ্ছা, এবার মডুলাস অফ ইলাস্টিসিটিও দেখো যে মোটামুটি বেশ হাই কম্পোজিটের, অন্যান্য গুলোর মতো যেমন টাইটেনিয়াম, অ্যালুমিনিয়াম এগুলোর কাছাকাছি আর কি। আবার পার ইউনিট বা প্রাইস পার ইউনিট এটা অবশ্য কোনো কোনো ক্ষেত্রে একটু বেশি, যেমন কিছু কিছু কমও আছে, এদিকেও আছে, কিন্তু আবার একটু বেশিও আছে আর কি। বোরন কম্পোজিট বানাতে গেলে এটা কস্ট অনেক বেশি। কস্টের দিক দিয়ে চিন্তা করলে কিছু কিছু কম্পোজিটের কস্ট বেশি, কিন্তু অন্যান্য প্রপার্টি গুলো দেখা যদি চিন্তা করা যায় তাহলে কিন্তু খারাপ না আর কি। এগুলা ডিজাইন করার সময় একটু আইডিয়া রাখতে হবে যে কোনটার কোন প্রপার্টিটা কার কেমন আর কি। আচ্ছা, এরপরে দেখো যে রেইনফোর্সমেন্ট তো দিতেই হবে ম্যাট্রিক্স কম্পোজিটের মধ্যে, তো রেইনফোর্সমেন্ট গুলো কোনটা প্রপার্টি কেমন একটু জাস্ট আইডিয়া দিচ্ছে আর কি। যেমন দেখো ডান দিকে হচ্ছে কি স্পেসিফিক স্ট্রেংথ, বাম দিকে হচ্ছে স্পেসিফিক মডুলাস। মডুলাস চিন্তা করলে দেখো কার্বন ফাইবারের মডুলাস কিন্তু সবচেয়ে বেশি, তার স্ট্রেংথ তো মোটামুটি বেশি, কিন্তু সবচেয়ে বেশি নয়। সবচেয়ে বেশি স্ট্রেংথ আবার কেভলারের, কেভলার 49, কিন্তু কেভলারের আবার কি স্পেসিফিক মডুলাস কম। যে কোন ধরনের প্রপার্টি টার্গেট করছো সেটার উপর ডিপেন্ড করে তোমাকে এনফোর্সমেন্ট সিলেক্ট করতে হবে আর কি। তো এরপরে যেটা আমরা বলছি সেফটি ফ্যাক্টর, অনেক সময় সেফটি ফ্যাক্টর কনসিডার করা দরকার আছে কম্পোজিট ডিজাইন করার সময়। মানে যে একদম যে যে যেটুক দরকার, যে যে প্যারামিটারগুলো যত দরকার তার থেকে কিছুটা একটু সেফটি ফ্যাক্টর কনসিডার করে ডিজাইন করা হয় আর কি। তো এইখানে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে কি কি সেফটি ফ্যাক্টর চিন্তা করা দরকার আছে, তো এগুলা কি ক্লিয়ার কিনা? যেমন ধরো কম্পোজিটের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই যেখানে ফাইবার থাকবে সেখানে স্ট্রেস কনসেন্ট্রেশন হতে পারে। তারপরে আবার দেখো যে রেইনফোর্সমেন্ট এবং ম্যাট্রিক্স যে মেকানিক্যাল ক্যারেক্টারাইজেশন, মেকানিক্যাল প্রপার্টি গুলো সেগুলোর ম্যাগনিটিউড গুলো একটু মাথায় খেয়াল রাখতে হবে। কারণ ফ্যাব্রিকেশন প্রসেসের জন্য দেখা যাবে কি যে সবগুলো সব কম্পোজিটের প্রপার্টি একই হবে না, সেক্ষেত্রে সেফটি ফ্যাক্টর কনসিডার করতে হবে আর কি। আরো যেটা বলছে যে কখনো কখনো এজিং হতে পারে। আরেকটা টার্ম হচ্ছে কি ইমপারফেকশন
অফ দি হাইপোথিসিস ফর ক্যালকুলেশন, ক্যালকুলেশন করার সময় ম্যাট্রিক কম্পোজিটের প্রপার্টি ক্যালকুলেশন করার সময় অনেক সময় অনেকগুলা কি আমরা কি তোমরা কি দেখেছো বিভিন্ন মডেল ইউজ করেছে আর কি। সবগুলা মডেল কিন্তু আসলে পারফেক্ট না, সেগুলাও চিন্তা করতে হবে যখন কম্পোজিট ডিজাইন করতে হবে, এবং সেখানেও সেফটি ফ্যাক্টর রাখতে হবে আর কি। এরপরে দেখো কয়েকটা টার্ম বলেছে, মানে কোথায় কোথায় মানে কোন কোন ধরনের কম্পোজিট হলে কি ধরনের সেফটি ফ্যাক্টর রাখা যেতে পারে সেগুলো একটা আইডিয়া দেওয়া হচ্ছে। এটা সবসময় ফিক্স যে এরকম তাও না। যেমন হাই পারফরমেন্স কম্পোজিট ক্ষেত্রে তোমাকে অবশ্যই মানে সেফটি ফ্যাক্টর যেটা সেটা 1.3 থেকে 1.2 এরকম রাখলেই চলে। তো দেখো আবার যখন বলছে কি যখন হাই ভলিউম কম্পোজিট তৈরি করতে হবে, তখন যদি লোডের উপর ডিপেন্ড করে যে কেমন লোড পড়বে কম্পোজিট, সেগুলোর উপর ডিপেন্ড করেও কিন্তু সেফটি ফ্যাক্টর ডিফারেন্ট হতে অনেক সময় ডিফারেন্ট হয় আর কি। এগুলো একটু খেয়াল রাখতে হবে যখন কম্পোজিট ডিজাইন করতে হবে বা করা দরকার। এই পর্যন্ত কোনো কিছু বলা আছে কিনা? এরপরে দেখো এখানে যে এই বইয়ে মানে আমি তোমাদের যেটা মেনলি পড়াবো যে ল্যামিনেট ডিজাইন করতে গেলে কি 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 ফ্যাক্টর গুলো আছে, কি কি প্যারামিটার আছে, সেগুলো একটু জাস্ট বলা হবে আর কি। ল্যামিনেট কি মনে আছে? ল্যামিনেট কি জিনিস এই কারো মনে আছে? স্যার ফাইবারের প্লাই গুলোর একটা একটার উপরে সাজিয়ে কোনো গ্লু বা রেজিন দিয়ে জুড়ে যে কম্পোজিটটা তৈরি হয় সেটাকে আমরা বলছিলাম। হ্যাঁ, তার মানে অবশ্যই লেয়ার কম্পোজিট এবং অনেকগুলো লেয়ার থাকবে। তো লেয়ার গুলোকে লেয়ার হতে পারে, পাইল হতে পারে, শিটও হতে পারে, এমনকি ম্যাটও হতে পারে, যে কোনো ধরনের লেয়ার হতে পারে। তো অনেকগুলো লেয়ার একটার উপর একটা সুপার ইম্পোজ করে যে কম্পোজিটটা তৈরি হয় সেটাকেই বলা হচ্ছে ল্যামিনেট। আর এই যে সুপার ইম্পোজ করা হচ্ছে একটার উপর একটা, এটা এই টেকনিকটাকে বলা হচ্ছে হ্যান্ড লেয়ার। তো এখন ল্যামিনেটের দেখো দুইটা উদাহরণ তোমাদের এই বইটাতে দেওয়া আছে। আচ্ছা আমি বলি, এটা হচ্ছে নতুন একটা আরেকটা বই যে কম্পোজিট ডিজাইনের যে বইটা সেখান থেকে পড়ানো হচ্ছে চ্যাপ্টার 5 থেকে। তো ল্যামিনেটের দুইটা উদাহরণ তোমাদের বইয়ে দেখানো হচ্ছে। একটা দেখো এরকম ছবি বলছে, এটাকে বলছে ইউনিডিরেকশনাল লেয়ার, মানে যে ফাইবার গুলো দেওয়া হচ্ছে ফাইবার গুলো সবগুলাই একই ডিরেকশনে লেয়ার করা হয়েছে। এখানে একটা লেয়ার এরকম দেখানো হচ্ছে, কিন্তু এরকম কি অনেকগুলো লেয়ার আসলে স্ট্যাক করা হবে, তারপরে একটা ল্যামিনেট তৈরি হবে আর কি। সাদা অংশগুলোকে সেপারেট, জাস্ট দুইটা লেয়ারের মাঝখানে সেপারেট সেপারেট করার জন্য জাস্ট এটা কিন্তু আচ্ছা এই যে সেপারেটরটা আছে এটা কি কম্পোজিট ল্যামিনেটের মধ্যে থাকবে না তুলে ফেলা হবে? কি মনে হচ্ছে যখন ল্যামিনেটটা তৈরি হবে? যখন স্যার তৈরি করা হবে তখন স্যার তুলে ফেলবারই কথা। হ্যাঁ তারপর তখন হ্যাঁ তারপর তখন এখানে গ্লু দিয়ে জয়েন করে দেওয়া হ্যাঁ গ্লু তুলে বালিশ ফেলে দিয়ে। তখন দিয়ে বা যেভাবে জয়েন করে দেওয়া হবে আর কি। এটাকে বলতেছে হচ্ছে ইন্ডিরেকশনাল লেয়ার। আরেকটা ছবি আছে 5.5 সেটাকে বলতেছে হচ্ছে ফ্যাব্রিক লেয়ার। এই দুটার মধ্যে কি কোনো পার্থক্য মনে হচ্ছে? যেমন এটা হচ্ছে এটাকে বলছে কি ইউনিডিরেকশনাল লেয়ার, পরে যেহেতু ফাইবারগুলো সবগুলো ডিরেকশন একই দিকে ডিরেকশন লেয়ার বলছে। আরেকটা ছবি দেখানো হয়েছে সেটাকে বলছে ফ্যাব্রিক লেয়ার। এই দুটার মধ্যে পার্থক্যটা কি ছবি দেখে কি বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে। একটাতে জাস্ট এক ডাইরেকশন বরাবর ফাইবার আছে, আর এখানে আর ফেব্রিকে দুটো পারপেন্ডিকুলার ডাইরেকশন বরাবর বরাবর ফাইবার আছে। ফাইবার আছে, তাহলে তাহলে দুইটার মধ্যে প্রপার্টি একটু ভিন্ন হবেই, তা তো বোঝাই যাচ্ছে। আর কোনো কি পার্থক্য বা সুবিধা অসুবিধা কি মনে হচ্ছে? জাস্ট ছবি দেখে কি মনে হচ্ছে যে এটাতে কেমন? এখানে যেটা বই যেটা বলছে যে এটা দিয়ে অনেক লং, মানে আচ্ছা, তোমরা বলো, তোমরা দেখি তোমাদের কোনো আইডিয়া আছে কিনা যে আর কোনো পার্থক্য কি দেখা যাচ্ছে? প্রপার্টি কি ডিফারেন্ট হবে? অবশ্যই স্যার ডিফারেন্ট হবে। হ্যাঁ, আমরা এটা বলতে পারি যে বাইএক্সিয়াল যে লেয়ারটা দেওয়া আছে, মানে ধরেন এটা যে উভেন ক্লথ, হ্যাঁ এটাতে এতে দুই ডাইরেকশন বরাবরই কিন্তু মোটামুটি সমান পরিমাণে স্ট্রেস নিতে পারবে, কিন্তু ইউনিডাইরেকশনালে হয়তো সমান ডাইরেকশন বরাবর স্ট্রেস নিতে পারবে না। যেহেতু একটা শিয়ার স্ট্রেসকে আমরা দুটো নর্মাল স্ট্রেসের কম্বিনেশন হিসেবে ধরতে পারি, সুতরাং আমরা বলতে পারি যে সব দিক মিলিয়ে বাই ডাইরেকশনাল ফাইবারটাতে শিয়ার স্ট্রেস ক্যারি করার ক্যাপাবিলিটি ইউনিডাইরেকশনাল লেয়ারের চেয়ে অনেক বেশি। বেশি। তাহলে আসলে লোড বিয়ারিং ক্যাপাসিটি আসলে এই ফ্যাব্রিকটারই বেশি হবে আর কি। কিন্তু আবার কি যদি এক ডিরেকশনের প্রপার্টি ধরা হয়, যদি ধরা হয় শুধু এই ডিরেকশনের প্রপার্টি দরকার, সেক্ষেত্রে কিন্তু আবার এই ডিরেকশন লেয়ার যে ল্যামিনেট সেটা কিন্তু আবার ভালো। যে অ্যাপ্লিকেশনে কি ধরনের প্রপার্টি আসলে দরকার সেটার উপর ডিপেন্ড করে তোমার আসলে ডিজাইন করতে হবে। আচ্ছা এরপরে আমি যাচ্ছি যে প্লাই ওরিয়েন্টেশন। একটু আগে যেটা বললাম যে যেহেতু ল্যামিনেট অনেকগুলো লেয়ার থাকবে, প্রত্যেক লেয়ারে কিন্তু একই ধরনের ডিরেকশনে যে ফাইবার দিতে হবে তাও না, ভিন্ন ভিন্ন ডিরেকশনে ফাইবার দেওয়া যেতে পারে। আসলে ভিন্ন ভিন্ন ডিরেকশনে ফাইবার দেওয়াই হয় আসলে। তো এগুলো বলার আগে একটু জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি, এটা আমি খুব বেশি বলতে চাচ্ছি না, তোমরা এগুলো মনে হয় জানো আর কি, যে মোটরসাইকেল থেকে
যে লোড গুলা কোন ডিরেকশনে কি লোড থাকে, যেমন এই ডিরেকশনে সিগমা এক্স, ওয়াই পারপেন্ডিকুলার ডিরেকশনে সিগমা ওয়াই, এই ডিরেকশন বরাবর শিয়ার স্ট্রেস টাউ এক্স বাই টাউ ওয়াই এক্স, এগুলো তোমরা জানো আর কি। এরপরে দেখো কয়েকটা এখানে কয়েকটা ছবি দেখানো হয়েছে। এটা ইরেকশন কম্পোজিট এবং যেদিকে যে ডিরেকশনে ফাইবার আছে সেই ডিরেকশনে লোড দেওয়া হচ্ছে। যদি এরকম সেটআপ হয় যে সবগুলা ইউনিডাইরেকশনাল কম্পোজিট লেয়ার কম্পোজিট লোড ফাইবার গুলো যেদিকে তোমার লোড সেদিকেই আছে, সেক্ষেত্রে কিন্তু কি করবে ফাইবার গুলা যে লোডটা দেওয়া হবে লোডটাকে অনেক বেশি বেয়ার করতে পারবে। সেক্ষেত্রে টেনসাইল স্ট্রেংথ এই ডিরেকশনের কম্পোজিট টেনসাইল স্ট্রেংথ কিন্তু খুব ভালো হবে। যদি এরকম হয় যে তোমার লেয়ার গুলো এদিকে আছে কিন্তু সিস্টেমে যে ফোর্সটা দেওয়া হচ্ছে বা লোড দেওয়া হচ্ছে সেটা হচ্ছে পারপেন্ডিকুলার, সেক্ষেত্রে কিন্তু এই ফাইবার গুলা কি করবে, খুব বেশি লোড নিতে পারবে না। তখন কি হয়ে যাবে, এই যে পারপেন্ডিকুলার ডিরেকশন বরাবর কিন্তু কম্পোজিটের স্ট্রেংথ অনেক কমে যাবে। আরেকটা ছবি দেখানো হচ্ছে যে দেখো এখানেও একই ডিরেকশনে ফাইবার গুলো আছে কিন্তু সেখানে শিয়ার স্ট্রেস কাজ করছে। এই ক্ষেত্রেও দেখা যাবে কি যে কম্পোজিটটা ফাইবার গুলো খুব বেশি লোড নেবে না এবং কি রেজিন থাকবে, মানে যে ম্যাট্রিক্স থাকবে সেটা শেয়ার হয়ে যাবে শেয়ার ফোর্সের কারণে। তো এই ক্ষেত্রেও দেখা যাবে কি শেয়ার স্ট্রেংথ অনেক কম। এই তিনটা ডিজাইনের মধ্যে আসলে কোনটা, এই তিনটার মধ্যে আসলে দেখা যাচ্ছে কি যে এটাই ভালো। যে ডিরেকশনে যদি যে ডিরেকশনে লোড থাকবে শুধু যদি জানা থাকে যে এই ডিরেকশনে লোড থাকবে তাহলে শুধু সেই ডিরেকশনে ফাইবার কম্পোজিট তৈরি করলেই হয়ে যাবে আর কি। এরপরে আবার দেখো একটা ডিজাইন দেখানো হচ্ছে কম্পোজিটের। এখানে দেখো এইটা কি ধরনের, এখানে সবগুলা এইটা যদি একটা লেয়ার হয় এই লেয়ারে কি ফাইবার গুলো সবগুলো আছে কোন দিকে 45 অ্যাঙ্গেলে আছে। এখানে যখন লোড দেওয়া হবে তখন দেখা যাবে কি যে এই যে সিগমা ওয়ান যেটা সিগমা ওয়ান কি একটা কম্প্রেশন দেখানো হচ্ছে, এই মানে ফাইবার গুলা যে কম্প্রেশন লোড যেদিকে ফাইবার গুলা কিন্তু সেদিকেই। তাহলে কি 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 বোঝা যাচ্ছে, এই ডিরেকশনে যদি লোড দেওয়া হয় তাহলে সেগুলো কিন্তু ফাইবার বিয়ার করতে পারছে। লোড যদি আবার এই অন্য ডিরেকশনে থাকে বা সিগন্যাল টুতে থাকে সেগুলা কিন্তু এই কম্পোজিট বিয়ার করবে না। কাজেই তাহলে এক ডিরেকশনে তার লোড বিয়ারিং ক্যাপাসিটি আছে যদি এরকম একটা লেয়ারই থাকে কম্পোজিটে, কিন্তু অন্য ডিরেকশনে কিন্তু সেই ক্যাপাসিটি নাই। এটা এই ডিজাইনটা তাহলে খুব বেশি ভালো না, শুধু যদি একটা সিঙ্গেলই এরকম প্লাই থাকে বা সবগুলো প্লাই যদি একই দিকে থাকে আর কি। এরপরে আবার কি বলছে এখানেও দেখো এরকম যদি লোড সিস্টেম যদি এরকম হয়, এখানে আবার কি করছে, এখানে ফাইবার গুলো যে ডিরেকশন সেই ডিরেকশনে শুধুমাত্র টেনসাইল লোড, যে টেনসাইল লোডটা কাজ করছে সেটা ফাইবার গুলো বিয়ার করছে, কিন্তু তার পারপেন্ডিকুলার যে লোডটা দেখানো হচ্ছে সিগমা টু যে কম্প্রেসিভ লোড সেটা কিন্তু আবার ফাইবার বিয়ার করছে না। এইটাও কিন্তু খুব একটা ভালো ডিজাইন না। মানে যদি সবগুলা প্লাই একই ডিরেকশনে থাকে তার থেকে বেটার কি হবে এরকম থাকে যে দুই ডিরেকশনেই ফাইবার, এখানে কি এটা কি টু ডিরেকশনাল ফাইবার আছে, দুই ডিরেকশনে কিন্তু এখানে ফাইবার দেখানো হচ্ছে। সেই ক্ষেত্রে যেটা ভালো কি হচ্ছে যে যে ডিরেকশনে তোমার এখন লোড দেওয়া হয় না কেন ফাইবারটা কি করতে পারছে, সব ডিরেকশনে লোডটাকে সাপোর্ট দিতে পারছে। তাহলে সেক্ষেত্রে দেখা যাবে এই কম্পোজিটের স্ট্রেস বা কম্পোজিটের স্ট্রেংথ অনেক বেটার হবে। এই তিনটার মধ্যে বলছে কি যে তাহলে সবচেয়ে ভালো ডিজাইন হবে হচ্ছে কোনটা, এটা 5.8 যেটা দেখাচ্ছে। তারপর আরেকটা ফিগার দেখানো হচ্ছে যে এখানে দেখানো হচ্ছে কি অনেকগুলা মানে বিভিন্ন ডিরেকশনে যে ফাইবার থাকতে পারে সেগুলো দেখানো হচ্ছে। প্রথমটাতে এখানে এই এই যদি শুধু এটাই চিন্তা করো এটা একটা লেয়ার, এখানে ফাইবার গুলো কোন ডিরেকশনে আছে যেদিকে লোড সেদিকেই। তার উপর এটা দেখানো হচ্ছে কি সরি +45 ডিগ্রি অ্যাঙ্গেলে ফাইবার গুলো আছে। আর সবচেয়ে উপরে যেটা সেখানে দেখানো হচ্ছে কি যে ডিরেকশনে লোড তার পারপেন্ডিকুলার ফাইবার গুলো আছে। আর একদম নিচে দেখানো হচ্ছে কি যে লোডিং অ্যাঙ্গেলের সাথে -45 ডিগ্রি অ্যাঙ্গেলে কত কিছু ফাইবার, যে ফাইবার গুলো যে প্রায় মতো ফাইবার গুলো আছে সেগুলো -45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই ধরনের অনেক সময় দেখা যায় কি যে বিভিন্ন ধরনের প্লাই বিভিন্ন ধরনের ফাইবার গুলো বিভিন্ন ভাবে ওরিয়েন্টেড হতে পারে আর কি। এই পর্যন্ত কিছু কি জিজ্ঞেস করা আছে কিনা কারণ, তাহলে এখন একটু আগে কি বললাম যে যেহেতু আমি ল্যামিনেট কম্পোজিট ডিজাইনের কথা বলা হচ্ছে যে সেই ল্যামিনেটে অনেকগুলো লেয়ার অবশ্যই থাকবে। সবগুলো লেয়ার কিন্তু একই রকম হতে পারে, ভিন্ন ভিন্ন লেয়ারের ফাইবার ডিরেকশন কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। তো জেনারেলি আসলে কি ভিন্ন ভিন্ন ডিরেকশনের প্লাই ইউজ করা হয় আর কি। কমনলি কি কি প্লাই ইউজ করা হয় সেগুলো এখানে দেখানো হচ্ছে। এর সাথে অন্য 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 অ্যাঙ্গেলে প্লাইও হতে পারে, যেমন 30-60 প্লাইও কিন্তু হতে পারে, 60 ডিগ্রি প্লাইও কিন্তু হতে পারে। কমনলি আসলে কি 45-0-90 এই ধরনের প্লাই গুলাই বেশি ইউজ হয়। এবং নাম্বার অফ প্লাইও কিন্তু ভ্যারি করা হবে বা ভ্যারি করা যায়, 5টা 7টা 10টা এরকম কিন্তু হতে পারে। সেই পর্যন্ত কি কেউ কিছু জিজ্ঞেস করবে? আচ্ছা এরপরে দেখো বলা হচ্ছে মিডল প্লেন।
তো যেহেতু ল্যামিনেট অনেকগুলা, মানে স্যার এটা বলতে স্যার আগে থেকে এই ছবিগুলোর আগে থেকে স্যার এই সেকশনটা শুরু হয়েছে। সেটা তো হয়েছে, এখানে ছবিগুলো অনেক পরে বলছে আর কি। মানে এখানে এই যে ডিসেকশন দেওয়া আছে অনেক আগে, ছবিগুলো বলছে অনেক পরে, আমি জাস্ট ছবিগুলো দেখাই যাচ্ছি আর কি। আচ্ছা এরপরে দেখো, এরপরে যেটা বলছি স্যার মিডল ওই প্ল্যান। সেকশনে নর্মালাইজড ওরিয়েন্টেশন সম্পর্কে কিছু একটা কথা ছিল। ওরিয়েন্টেশন, হ্যাঁ ওই ওরিয়েন্টেশন এগুলাই, তুমি ওরিয়েন্টেশন আমি এখানে বলতেছি পরে আর কি। ও আচ্ছা, মিডল প্ল্যানটা পরে বলতে হবে। হ্যাঁ, মিডল প্ল্যানের আগে কিছু তাহলে কথা তাহলে আছে স্যার। এবার দেখো যে আমি যে একটু আগে যেটা বললাম, আচ্ছা মিডল প্লেন তো নর্মালাইজটা বলতে হবে তাহলে আগে। জি স্যার, নর্মালাইজড ওরিয়েন্টেশন এটা কোড টু রিপ্রেজেন্ট এলিমেন্ট, এখান থেকে স্যার শুরু। মানে এটা তো হচ্ছে, আচ্ছা আমি যে ডিরেকশন গুলো বলে ফেললাম, যেমন এটা এটা আমি দেখাইলাম যে এটা কোন দিকে, সরি এইটা হচ্ছে 0 ডিগ্রি, তার মানে এগুলো এখানে বলছে আর কি, যে ডিরেকশনে ফাইবার লোডটা দেওয়া হচ্ছে সেই ডিরেকশনে যে প্লাই গুলো আছে সেগুলাকে হচ্ছে 0 ডিগ্রি বলছে আর কি। মানে সবগুলা ফাইবার ডিরেকশন যদি লোডিং ডিরেকশন বরাবর হয় সেটাকে বলছে 0 ডিগ্রি। মানে এইভাবে প্রত্যেকটা প্লাইকে তার অ্যাঙ্গেল দিয়ে ডিফাইন করা হচ্ছে আর কি। মানে এখানে ফাইবার গুলো কি লোডিং ডিরেকশনের সাথে 45 ডিগ্রি, তাহলে এই প্লাইটাকে বলবো 45 ডিগ্রি প্লাই, এরকম আর কি। এখানে দেখো যে এই ফাইবার গুলো আছে সেগুলো হচ্ছে লোডিং ডিরেকশনে 90 ডিগ্রি, মানে এগুলাকে তখন বলবো হচ্ছে 90 ডিগ্রি প্লাই। এভাবে বিভিন্ন অ্যাঙ্গেল অনুযায়ী প্লাই গুলার নাম দেওয়া হচ্ছে, যে এটা 45 ডিগ্রি প্লাই, এটা হচ্ছে 90 ডিগ্রি প্লাই, এটা 0 ডিগ্রি প্লাই, এটা -45 ডিগ্রি প্লাই, এবং 30 ডিগ্রি প্লাই। যে অ্যাঙ্গেলে তুমি বসানো না কেন সেই অ্যাঙ্গেল দিয়ে সেই 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 প্লাইটাকে বোঝানো হবে আর কি। এটাই মনে হয় এখানে বলা হয়েছে বোধহয়, নর্মালাইজ যে ওরিয়েন্টেশন সেখানে মানে এটাই বলতেছে আর কি। এখন তোমার কোন দিকে থাকলে তোমার যে যখন তুমি লোড অ্যাকচুয়াল সার্ভিসে যাবে কম্পোজিট, তখন কি ধরনের কোন ডিরেকশনে লোড আছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু প্লাই ডিজাইন গুলো করতে হবে, যে কোন দিকে ফাইবার থাকলে তোমার জন্য সবচেয়ে ভালো লোড বিয়ারিং সবচেয়ে বেশি হবে, সেগুলো চিন্তা করে কিন্তু এই ডিরেকশন গুলো সিলেক্ট করতে হবে। আচ্ছা এরপরে আসি দেখো মিডল প্লেন মানে হচ্ছে যদি যেহেতু অনেকগুলো প্লাই আছে, যেই যেই যে পেনটা যে পেনটা হচ্ছে সবগুলো প্লাইকে দুই ভাগে ভাগ করে দিবে, লেমিনেটটাকে হাফ থিকনেসে ভাগ করবে, সেটাকে বলছে হচ্ছে সেই লেমিনেটের জন্য মিডল প্লেন আর কি। মানে একটা ছবি দেখো, এখানে দেখানো হচ্ছে 5.11-এ। এখানে দেখো যে যেখানে তিনটা অ্যাক্সিস তো আছে, এক্স ওয়াই আর জেড আর কি। এক্স হচ্ছে এই ডিরেকশনে, ওয়াই পার্পেন্ডিকুলারে, আর জেড হচ্ছে ভার্টিক্যাল। যে ডিরেকশনে এখানে দেখানো হচ্ছে, যে ডিরেকশনে জেড হচ্ছে 0 সেটাকে মিডল প্লেন বলছে। এই প্লেনের উপর দিকে কিছু প্লাই আছে, নিচের দিকে কিছু প্লাই আছে, এবং উপর দিকে নিচের দিকে প্লাই আসলে এখানে সমান, সেই জন্য এই যে এক্স অ্যাক্সিস যেটা সেটাকে বলছে মিডল প্লেন। মানে এখানে এই প্লেন বরাবর এই এমিলেটটা দুই ভাগে ভাগ করা হয়েছে, সেটাকে বলছে মিডল প্লেন। এখন এরপর তো যেহেতু ল্যামিনেট অনেকগুলো প্লাই থাকবে, কম্পোজিটটাকে কিভাবে ডিসক্রাইব করতে হবে, মানে কিভাবে বলা হবে সেগুলো একটু বলা হচ্ছে আর কি। তো এখানে দেখে ধরে নেওয়া হচ্ছে সবচেয়ে নিচে যে প্লাইটা থাকবে, এখানে দেখো অনেকগুলো প্লাই আছে, সবচেয়ে নিচে যে প্লাইটা থাকবে সেই প্লাইটাকে আগে বলতে হবে, এবং আস্তে আস্তে এরপর উপরের দিকে যেতে হবে আর কি। যতগুলা প্লাই থাকবে সবচেয়ে নিচে যে প্লাইটা সেই প্লাইটাকে আগে বলতে হবে। আর বলতে হবে কিভাবে, ডিগ্রি দিয়ে আর কি। একটু আগে যেটা দেখালাম যে 30 ডিগ্রি, 60 ডিগ্রি ভাবে, 45 ডিগ্রি ভাবে বলতে হবে। শুরু করতে হবে একদম নিচ থেকে, এবং আস্তে 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 উপর দিকে যাবে প্লাইগুলা। ঠিক আছে, তাহলে এটা তো বোঝা গেছে। তো যেহেতু অনেকগুলো প্লাই থাকবে, প্রতিটা প্লাইকে একটার সাথে একটা স্ল্যাশ ফর স্ল্যাশ দিয়ে পার্থক্য করতে হবে। আর যখন শেষ হয়ে যাবে দুই পাশে দুটো অ্যাপোস্ট্রফি এরকম দুইটা দুইটা কমা দিতে হবে, এভাবে বলতে হবে আর কি। যদি 10টা প্লাই থাকে তাহলে এখানে পাশাপাশি 10টা প্লাই বলতে হবে, এবং এবং দুই শেষে যখন হয়ে যাবে তখন দুই পাশে দুইটা করে কমা দিয়ে দিতে হবে। আচ্ছা এরপর আরেকটা কথা বলছে যে একই ধরনের প্লাই, মানে একই একই ডিরেকশনের প্লাই যেন খুব বেশি না থাকে, সেটা একটু চিন্তা করে দেখতে হবে। মানে চেষ্টা করতে হবে যে ভিন্ন ভিন্ন ডিরেকশনের প্লাই নেওয়ার জন্য। এই যেটা লিখছে যে একই ধরনের প্লাই গ্রুপ আছে, গ্রুপিং মানে কি? গ্রুপিং মানে হচ্ছে একই প্লাই, একই ডিরেকশনের প্লাই পরপর অনেকগুলো যেন না থাকে, সেটা একটু খেয়াল রাখতে হবে। কিন্তু অনেক সময় দেখা যাবে কি যে এরকম থেকেই যাবে, যে একই ডিরেকশনে পরপর দুই তিনটে প্লাই পড়েও যেতে পারে, তখন সেগুলাকে গ্রুপ করে ফেলতে হবে। এবং সেগুলাকে তখন কি একটা কোনোভাবে সেটাকে আইডেন্টিফাই করতে হবে। তো সেগুলো আমি দেখো যখন এই পরের গুলা বলবো তখন একটু ক্লিয়ার হয়ে যাবে। এই পর্যন্ত কি বুঝতে পারছো সবাই? স্যার প্রবাবলি এই কোটেশন মার্ক দিয়ে দিয়ে পুরো কম্পোজিটটাকে বাউন্ড করে না, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বাউন্ড করে, নিচের এক্সাম্পল গুলো তো তাই দেখছি। কোন জায়গায়? এই স্যার কনভেনশনাল নোটেশন এই কলামটাতে দুই দিকেই দেখুন এখানে যে দুই দিকে থার্ড ব্র্যাকেট দিচ্ছে, কিন্তু এখানে স্যার থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট কোনো ব্র্যাকেট দেখায় নেই। তো অনেক সময় এরকমও দেখায় আর কি। তো এই লাস্টে দুই পাশে যখন শেষ হয়ে যাবে
তো এরকমও দেখায়, কিন্তু আমি আবার এরকমও দেখছি কোন কোন জায়গায়, মানে এই বইটা তো অবশ্য দেখাচ্ছে না, কোন কোন জায়গাতে কিন্তু এরকমও দেখায়, এরকম দুটো কমা দিয়েও দেখায়। তো এখানে দেখায় না, এখানে অবশ্য থার্ড ব্র্যাকেট দিয়ে দেখাচ্ছে। আচ্ছা, এরপর একটা টার্ম আছে দেখো, মিড প্লেন সিমেট্রি। মিড প্লেন সিমেট্রি মানে তো একটু কি, সিমেট্রি মানে তো তোমরা বুঝো, সিমেট্রি মানে কি একই আইডেন্টিক্যাল, হ্যাঁ। তো মিড প্লেন সিমেট্রি মানে কি মিড প্লেন থেকে আইডেন্টিক্যাল হবে, তার মানে যদি মিড প্লেনটা এমন জায়গায় হয় যে মিড প্লেনের উপর দিকে যেরকম যেরকম যে কয়টা প্লাই আছে, নিচে নিচে মিড প্লেনের নিচেও সে কয়টা প্লাই আছে, সেটাকে তখন বলবো মিড প্লেন সিমেট্রি। সব ক্ষেত্রে যে মিড প্লেন সিমেট্রি হবে এরকমও কিন্তু না। মিড প্লেনের উপর দিকে এক ধরনের হতে পারে ওরিয়েন্টেশন, নিচের দিকে কিন্তু আরেক ধরনের হতে পারে, কিন্তু যদি একই উপর নিচে যদি আইডেন্টিক্যাল হয়ে যায় তখন সেটাকে বলবে, সেই ধরনের ল্যামিনেটকে বলে মিড প্লেন সিমেট্রিক্যাল ল্যামিনেটর, এটাকে বলে মিড প্লেন সিমেট্রি। দেখো একটা উদাহরণ তোমাদের বইয়ে একটা দেওয়া আছে এই ধরনের, তোকে এখানে এটা কেমন দেখো, মিড প্লেন, যেখানে মিড প্লেন সেখানে একটা লাইন দেখানো হচ্ছে। মিড প্লেনের উপরে কি আছে, প্রথম প্লাইটা 45, তারপরে প্লাইটা -45, তারপরে একটা প্লাই আছে 0, তারপরে একটা আরেকটা প্লাই আছে 0, এবং লাস্টে উপরে সবচেয়ে উপরে একটা প্লাই আছে 90। এগুলার আইডেন্টিক্যাল দেখো, নিচের দিকে কিন্তু আবার এক ধরনের প্লাই আছে। যেখান থেকে মিড প্লেন, তার নিচে আছে 45, তার নিচে আছে -45, তারপরে দুইটা 0 এবং তারপরে 90। তার মানে এখানে কি এই এই যদি এই এই প্লেনটা ধরা হয়, এই প্লেনের দুই পাশে কিন্তু একই ধরনের এখানে যে ধরনের প্লাই আছে, নিচে সেই ধরনের প্লাই আছে। এই জন্য এটাকে বলছে মিড কি এই কম্পোজিটে মিড প্লেন সিমেট্রি আছে আর কি। এটাকে কিভাবে আইডেন্টিফাই করছে দেখো, আমি যেটা বললাম যে সবচেয়ে প্রথমে মানে যেহেতু আইডেন্টিক্যাল, এই জন্য এক সাইড বললেই হচ্ছে, যদি আইডেন্টিক্যাল না হতো তাহলে কিন্তু আমি এখান থেকে শুরু করতে হতো। যেহেতু যেহেতু এখানে মিড প্লেন সিমেট্রি আছে, এই জন্য যে কোনো এক সাইড বললেই হয়ে যাচ্ছে। তাকে শুরু করছে সবচেয়ে নিচের থেকে, যেটা 45 সেটা আগে বললো। দেখো তারপরে কোনটা স্ল্যাশ দিয়ে কোনটা আসলো, তারপর উপরে যেটা আছে সেটা -45। তারপর আবার দেখো 0 ডিগ্রি আছে, 0 ডিগ্রি কয়টা আছে, দুইটা আছে, এই জন্য দুইটা আলাদা আলাদা না বলে 0 বলে নিচেটা 2 দিয়ে সাবস্ক্রিপ্ট 2 দিয়ে বোঝা যাচ্ছে যে দুইটা আইডেন্টিক্যাল প্লেন আছে। এই জন্য 0 ডিগ্রিতে সাবস্ক্রিপ্ট দিয়ে 2 বলছে। তারপরে সবচেয়ে উপরে আছে হচ্ছে কি 90। এরকম তাহলে উপরে মিড প্লেনের উপরে যে কোড আছে সেটা জাস্ট এরকম বলে দিল, দুই পাশে থার্ড ব্র্যাকেট দিল, আর যেহেতু সিমেট্রিক্যাল নিচে আগে ধরনের আছে, এই জন্য জাস্ট এখানে এস দিয়ে বলে ফেললো আর কি। এইভাবে তাহলে এটা দিয়ে বোঝা যাচ্ছে যে এটা অবশ্যই একটা ল্যামিনেট কম্পোজিট, এবং ল্যামিনেট গুলার যে প্লাই গুলো আছে, প্লাই গুলার অ্যাঙ্গেল কেমন, কোন কোন লেয়ারের অ্যাঙ্গেল কেমন, সেগুলো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আর এখানে জাস্ট সেই জিনিসটাকে সিম্বল দিয়ে বোঝাচ্ছে। দেখো এখানে মোট 10টা লেয়ার আছে, দেখে মাঝখানে 10 লিখেছে। এরপরে দেখো এই হরিজন্টাল বরাবর এটা কোন এই ডিরেকশনে কোন কোন প্লাইটা বোঝাচ্ছে বলো দেখি, যে 4 লিখছে, 4টা কোন ডিরেকশনের প্লাই? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। 0 ডিগ্রি দেখো 4টা প্লাই আছে, এই জন্য এখানে 4 লিখছে। আর এখানে 40 মানে হচ্ছে 10-এর মধ্যে 4, এই জন্য 40%। তারপরে দেখো এটি কিন্তু টোটাল কম্পোজিটের। তারপরে দেখো +45 ডিগ্রি প্লাই কয়টা আছে, একটা আছে, দুইটা আছে, এখানে 2 লিখেছে। -45 কয়টা আছে, দুইটা আছে, এই জন্য এখানে 2 লিখেছে। আবার দেখো 90 ডিগ্রি প্লাই আছে কোথায়, উপরে একটা নিচে একটা, জন্য এখানে আবার 2 লিখেছে। এরকম সিম্বল দিয়ে এইভাবে কনভেনশনাল দিয়েও কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কি ধরনের ল্যামিনেট। আবার সিম্বল দিয়ে যদি বলা হয় তাহলেও কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কি ধরনের ল্যামিনেট কম্পোজিট। দুটো যে কোনো একটা দিলে কিন্তু বোঝা যাচ্ছে এটা কি ধরনের কম্পোজিট। কিন্তু শুধু সিম্বল দিলে তো আমি বুঝতে পারবো না কোন লেয়ারের উপরে কোন লেয়ারটা আছে, হ্যাঁ তাহলে কনভেনশনাল কিন্তু, যদি হ্যাঁ একটু তাহলে বলতেন। টোটাল লেয়ার গুলো বোঝা যায়, কিন্তু কোন লেয়ার পর কোন লেয়ার সেটা বোঝা যায় না। তাহলে তাহলে তোমাকে অবশ্যই কনভেনশনাল নোটেশন যে এইটা ইউজ করতে হবে আর কি। এরপর আরেকটা এক্সাম্পল তোমাদের বই আছে, দেখো যে এখানে এখানে মিড প্লেন সিমেট্রি যেখানে আছে সেখানে কিন্তু এটা যেমন উপরের দিকে সিমেট্রি, নিচের দিকে সিমেট্রি, কিন্তু এখানে এখানে আবার একটা মাঝখানে একটা সিঙ্গেল যে লেয়ার আছে সেখান থেকে কিন্তু আবার ভাগ করছে। এই 90 ডিগ্রিটা তাহলে কি উপরেও ধরছে যে কি উপরের দিকেও এটা কন্ট্রিবিউশন, এই 90 ডিগ্রি প্লাইটা উপরেও আছে, উপরের সাথেও আছে, নিচের সাথেও আছে। তার মানে কি 90 ডিগ্রি যে প্লাইটা আছে তার মাঝে বরাবর কিন্তু এখন মিড প্লেন হচ্ছে। তাহলে উপর দিকে দেখো 90, তারপরে -45, তারপরে 45, তারপরে 0। উপরের দিকের সাথে নিচের দিকে সিমেট্রিক্যাল, এই জন্য এস দিয়ে দিয়েছে। তো এখানে বার দেওয়ার কারণ কি বলো দেখি। 90 ডিগ্রি প্লেনটা নিজেই একটা মিড প্লেন, হ্যাঁ, এটা আর দুইবার কপি হবে না। হ্যাঁ, তো সেই জন্য এখানে একটু ডিফাইন করার জন্য এখানে বার ইউজ করছে। আর আগের মতোই সিম্বলটাকে যে কটা ডিরেকশনে যে কটা লেয়ার আছে সেটা সেই হিসাবে এখানে 7টা প্লাই, মোট 7টা প্লাই আছে, সেই হিসাবে এই সিম্বলটা দেখানো হয়েছে।
আচ্ছা, এরপরে এখানে তো মিড প্লেন সিমেট্রি দেখানো হবে। মিড প্লেন সিমেট্রি থাকলে কি সুবিধা তোমাদের বলে দেখি, কোনো কিছু কোনো আইডিয়া হচ্ছে যে মিড প্লেন সিমেট্রি থাকলে ভালো নাকি না থাকলে ভালো, কি মনে হয়? মনে হয় স্যার থাকলেই ভালো, কেননা তাহলে স্যার আহ, দুটো দুটো মিউচুয়ালি অ্যান্টি প্যারালাল, মানে মানে সামনের দিকে আর পেছনের দিকে বা বামে এবং ডানে, দুটো অ্যান্টি প্যারালাল ডাইরেকশনে লোডিং হবে আইডেন্টিক্যাল। হ্যাঁ ঠিক আছে, সেটা তো সেটাই সেটাই বোঝা যাচ্ছে, এমনি দেখে আমার তাই মনে হচ্ছে। কিন্তু এখানে দেখো একটা মানে তোমাদের যেটা বই যেটা বলছি, অবশ্যই তোমার কথাও ঠিক। তো এখানেও যে জিনিসটা বলছে, যখন যখন কোনো ল্যামিনেট তৈরি করা হয় কি করা হয়, তাদেরকে প্রথমে স্ট্যাক করা হয়, একটা পর একটা নিয়ে গ্লু দিয়ে আটকে বা যেভাবে স্ট্যাক করা হয়। এরপর এটা যে একটা যে কোনো একটা হিটিং চেম্বারে নিয়ে সেটাকে হিট করা হয়। হিট করলে দেখা যায় কি যে স্ট্যাকিং গুলা ভালো হয়, অ্যারেশনটা ভালো হয়। তারপর আস্তে আস্তে আবার এদের রুম টেম্পারেচারে ঠান্ডা করতে হয়। যখন ঠান্ডা করা হবে, অনেকগুলো লেয়ার আছে, দেখা যাবে কি যে বিভিন্ন লেয়ারে কি থার্মাল কন্ট্রাকশন কিন্তু একই রকম হবে না। কোন লেয়ারে হয়তো দেখা যাবে বেশি হবে, কোন লেয়ারের কম হবে। তো যেহেতু থার্মাল এক্সপানশন কোএফিসিয়েন্ট ডিফাইন্ড হওয়ার সম্ভাবনাই বেশি, সেক্ষেত্রে দেখা যাবে কি থার্মাল স্ট্রেস ডেভেলপ করবে। এবং যদি মিড প্লেন সিমেট্রি না থাকে, তাহলে কম্পোজিটটা দেখো এরকম ওয়ার্পিং বা এরকম বাঁকা হয়ে যেতে পারে। কিন্তু যদি এখানে যেটা বলছে, যদি মিড প্লেন সিমেট্রি থাকে, সেক্ষেত্রে দেখা যাবে কি সেখানেও স্ট্রেস ডেভেলপ করবে, কিন্তু সেখানে কিন্তু কম্পোজিটটা এরকম বাঁকা হবে না, সে মোটামুটি অরিজিনাল শেপেই থেকে যাবে। এটা কি ক্লিয়ার কেন? জি স্যার, কেননা মিড প্লেন থাকলে একদম উপরের লেয়ার একদম নিচের লেয়ারের থার্মাল থার্মাল প্রোডাকশন একই কন্ট্রাকশন হবে রকমই সেম, হবে। হ্যাঁ, তাই ওভারঅল ক্লিয়ার থাকবে। কাজে মাঝখানে যেটা থাকবে সেটা রিফাইন্ড হলো, সেটা দুটো চাপে আসলে কি হবে, প্রেসিশনের জন্য দেখা যাবে যে একই রকমই থেকে যাবে। এটা চিন্তা করলেও মিড প্লেন সিমেট্রি থাকলেই আর কি কম্পোজিটের, কম্পোজিট যখন ডিজাইন করতে হবে তখন চেষ্টা করতে হবে যদি সম্ভব হয় তাহলে মিড প্লেন সিমেট্রি রেখে ডিজাইন করা আর কি। আচ্ছা, আমি আর এইটাতে খুব বেশি কিছু বা একটু বলবো, কিন্তু আমি কি আজকে শেষ করে দেবো নাকি আরেকটা লেকচার এর পরের দিন যাবো, বলো তোমাদের ইচ্ছা। যদি আরেকদিন আরেকটা ক্লাসে আমি মানে লেকচার শেষের দিকে প্রায় আমার আর কি, আজকে শেষ করে দিতে পারি, নাহলে এরপরে মঙ্গলবারে আসতে পারি আর কি। ব্যালেন্স ফ্যাব্রিকের যে প্রবলেমটা দেখলাম যে এর পরের অংশ, এরপরে কনভেনশন গুলো স্যার বোঝা অনেক কঠিন, বিশেষ করে স্যার যখন লেয়ার টু লেয়ার ট্রানজিশন। স্যার এর নিচে, এর খানিকটা নিচে, আরো নিচে স্যার, মানে আহ, স্যার আরো একটু নিচে, একদম একদম শেষের দিকে স্যার। জি স্যার, এই ইমেজটাতে এক্সাম্পল এন্ড রিপ্রেজেন্টেশন, যেখানে 10 লেয়ার থেকে 16 লেয়ারে ট্রানজিশন করেছে, সেখানে দুটো লেয়ার আমি আলাদা করে বুঝতে পারছি, কিন্তু স্যার অ্যাকচুয়ালি সাপ্রেসিং প্লাই কোড গুলো দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝানো হয়েছে সেটা স্যার আমি বুঝতে পারি। তাহলে ঠিক আছে, তাহলে আমি আজকে আর বলতেছি না। তোমরা যারা যারা ও তো একটু মনে পড়ে আসছে, তোমরা তোমরা যারা আছো তারা একটু পড়ে এসো। তাহলে আমি আজকে আর পুরোটা বলছি না আর কি, এখানে একটু বলার কিছু আছে এগুলো একটু বলবো। তাহলে আমি আজকে এই পর্যন্তই বলে শেষ করে দিচ্ছি আর কি, ঠিক আছে? এরপরে যেটুকু আছে বাকিটা খুব বেশি কিছু না, কিন্তু আমি জাস্ট একটু একটা ক্লাসে আসবো তাহলে মঙ্গলবারে। আমি আজকে আর বলতেছি না, এই পর্যন্ত বলি শেষ। তাহলে আমি এই যে 5.2.3.5 থেকে এখান থেকে আমি তাহলে পরের দিন শুরু করবো। এবং ফেইলিয়ার আগ পর্যন্ত। হ্যাঁ, এরপরে ফেলিয়ার আগ পর্যন্ত, তাহলেই মানে পড়ানো শেষ আর কি। এখান থেকে শুরু করে যে এই পর্যন্ত, এই যে এটা রাখ পর্যন্ত কি, হ্যাঁ 5.3 রাখ পর্যন্ত। ওকে স্যার। তো তোমাদের কি স্বাগত কি এখন আছো ক্লাসে? তোমাদের কোনো মেসেজ দিয়েছিল স্বাগত যে ক্লাস টেস্টের ব্যাপারে? তোমরা যারা আছো তোমরা কবে সিটি, তোমাদের সিটি তো আরো দুটা দিতে হবে, অ্যাটলিস্ট দুটা দিতেই হবে। আমি পারলে একটা অ্যাসাইনমেন্ট দিব আর কি। তো সিটি গুলো তোমরা এই সপ্তাহে মনে হয় নেওয়া যাচ্ছে না আর কি। তো সামনে তোমরা কি ঠিক করেছো সামনের সপ্তাহে কবে কবে দিবে? সামনে 2 সপ্তাহ আছে, 2 সপ্তাহে দুটো দিতে পারো, তোমাদের ইচ্ছে আর কি। তোমরা কি তোমাদের মধ্যে কি কথাবার্তা হয়েছিল নাকি না সিটির ব্যাপারে? শরীফ কি আছো জি নাকি? স্যার, কথা হ্যাঁ, হয়েছে যে এই সপ্তাহে যে সিটি নেওয়া যাবে না, সূর্য আমাদেরকে সেটা জানিয়েছে। সিটি নেওয়া যাবে না মানে কি, মানে আমি সিটি নিতে পারি, কিন্তু যেহেতু সাবজেক্টে মানে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে এই সপ্তাহে না নিলেই বেটার। সেক্ষেত্রে এটা মানে তোমাদের মধ্যে তোমরা মানে জেনেছো আর কি। এই জন্য ধরো কেউ অ্যাবসেন্ট আছে, আমি নিলাম, সে বলতে পারে স্যার এই সপ্তাহে তো নেওয়ার কথা না। এই জন্যই বেটার হয়, তোমাদের পরে সিটি বেশি নাই বোধ হয়। সর্দি স্যারের আছে, আমার মানে আমার আছে, অন্য সিটি গুলো মনে হয় তো হয়ে গেছে নাকি, তাই তো মানে আমি শুনলাম যেটা স্বাগতের কাছে। জি স্যার, 5টার মতো সিটি বাকি। হ্যাঁ, তাহলে তাহলে আমার দুইটা 2 সপ্তাহে মানে এই সপ্তাহে না দিয়ে তাহলে ঈদের আগে একটা, ঈদের পরে একটা আর কি। এখন তোমরা কবে কবে দিবা এটা কি চিন্তা করেছো কি, মানে কি বারে দিবা আর কি?
মানে আজকে ক্লাসের মধ্যে আছে, আমি মঙ্গলবারে বললেও হবে, যেহেতু মঙ্গলবারে ক্লাস আছে, কি অসুবিধা নাই। তোমরা আজকে বলতে পারবা, মঙ্গলবারে অবশ্যই আমাকে তাহলে বলে দিবা আর কি, মানে ক্লাসের মধ্যেই বলে ফেলবা যে কবে কবে দিবা আর কি, নেক্সট উইকে এবং তারপরের উইকে। স্যার তোমাদের কি বেশি বেশি নিতে হবে নাকি? আমার তো 4টা হবে, কি বেশি নেওয়ার দরকার আছে? অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট দিতে চাও তোমরা, মানে তোমার লোড বাড়বে আর কি। স্যার অনেকের জন্য সুবিধা হয় দিলে। ঠিক আছে, তাহলে সিটি 2টা হবে, আমি অ্যাসাইনমেন্ট একটা পরে দিয়ে দিব, তোমরা জাস্ট লাস্টে ক্লাস শেষ হয়ে গেলে অসুবিধা নেই, যাওয়ার সময় জমা দিয়ে দিবা আর কি, বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে আমি আজকে শেষ করে এই অ্যাটেন্ডেন্স নিচ্ছি, ঠিক আছে? তাহলে তোমরা আজকে যদি না বলে থাকো, তোমরা মঙ্গলবার আমাকে বলে দিবা সিটি কবে কবে দিবা আর কি। স্যার স্যার যদি এই উইকে সিটি না দেয়া যায় তাহলে কি এই উইকে আমরা একটা অ্যাসাইনমেন্ট দিতে পারবো? না, আমাকে তো তাহলে তো চিন্তা করতে হবে, তুমি বুঝছো না? আমি তো এখন সেট করি নাই, তাই না? আমার সেট করতে টাইম লাগবে, মানে অ্যাসাইনমেন্ট তো বললেই তো দিয়ে দেওয়া হচ্ছে না, তোমার সবাই তো এক অ্যাসাইনমেন্ট হবে না, তাই না? গ্রুপে স্যার আমাদের তো প্রেজেন্টেশনও হয়নি। না, তোমরা দিলা না তো, আমি তো কি করবো এখন? তোমরা যদি না দাও তাহলে তো প্রেজেন্টেশন তোমরা কি বানাইছিলা? জি স্যার, আমাদের গ্রুপ বানিয়ে ফেলেছিল। তাহলে তাহলে তো তোমরা কবে দিবা বলো? আমি তো তোমাদের দেওয়ার কথা, তোমরা দিলা না, তাই না? আমি তো তোমাকে অনেক অনেক আগে থেকে তো ডিউ হয়ে আছে এটা। তোমরা যদি দিতে চাও দিলে ভালো হতো আর কি, এখন তোমরা তো বললা না, কিছু তো বললা না যে কবে দিবা টিবা, কিছুই তো বললা না। স্যার এই উইকে তো স্যার প্রেসার কম স্যার, একটা অ্যাসাইনমেন্ট পাওয়া গেলে স্যার ভালোই হতো। ভালো এই হতো, উইকে স্যার কিন্তু আমাকে তো চিন্তা করতে হবে, মানে আমাকে তো তাহলে চিন্তা করে দিতে হবে, তাই না? আমাকে 10টা তো বের করতে হবে, অ্যাসাইনমেন্ট বললে তোমার সঙ্গে সঙ্গে তো আমি মানে আমাকে তো একটু টাইম দিতে হবে। জি স্যার। মানে আমি তো দিব যে আমাকে তো এগুলো চিন্তা করে দিতে হবে, তাই না? 10টা গ্রুপ তো অ্যাটলিস্ট করতে হবে, সেই 10টা গ্রুপ আমি কি অ্যাসাইনমেন্ট দিব আমাকে তো চিন্তা করতে হবে আর কি। আচ্ছা, আমি পারলে দিয়ে দিচ্ছি, যদি আমি পারি আমি 2 একদিনের মধ্যে পারলে আমি দিচ্ছি, না হলে একটু পরে দিতে হবে। Recording stopped. কারণ এরপরে তো তোমাদের ঈদের ব্রেক আছে, তোমাদের তো ঈদের মাঝখানে তো 15 দিন ব্রেক থাকবে, তখন তো তোমরা সময় পাবো আর কি। নেক্সট উইকে ক্লাসের পর তো একটু ব্রেক আছে না, কদিন ব্রেক থাকবে? স্যার 1 সপ্তাহ না ব্রেক? 1 সপ্তাহ মনে হয় না, একটু বেশি হবে আর কি, মানে এরপরে ক্লাস শেষ হবে 14 তারিখে, তোমাদের ক্লাস 10 দিন ব্রেক পাবো আর কি। 10 দিনের মধ্যে তো তোমার একটু সময় থাকলে ওই সময় অ্যাসাইনমেন্ট আমার মনে করে ফেলতে পারবো আর কি। আচ্ছা, আমি পারলে আগে দিয়ে দিচ্ছি, আমি যদি পারি, আমি যদি রেডি হয়ে থাকলে যখন রেডি হবে তখন দিয়ে দেবো আর কি। তাহলে সিটি গুলা তোমাদের এর পরের সপ্তাহে এবং তারপরের সপ্তাহে, তোমরা কবে, মানে মঙ্গলবারে ক্লাস শেষ হয়ে যাবে তো ওই সময় আমাকে বলে দিবা সিটি গুলার ডেট কবে কবে আর কি। রোল কল করছি, রোল 1 ইয়েস স্যার। 2 প্রেজেন্ট স্যার। 3 প্রেজেন্ট স্যার। 4 রোল 4 5 রোল 5 নেই। 6 প্রেজেন্ট স্যার। রোল 6 8 প্রেজেন্ট স্যার। 9 Yes, sir. Roll 9. 10 ইয়েস স্যার। 10 স্যার। 11 12 Yes, sir. 13 Present, sir. 15 Yes, sir. Sir, 13 present. 16 Yes, sir. 17 ইয়েস স্যার। 18 Yes, sir. 19 roll 19 Yes, sir. Roll 19. 20 Yes, sir. 21 Yes, sir. 22 Yes sir. 23 Yes, sir. 24 9 25 Yes, sir. 27 Yes, sir. 28 29 Yes, sir. 30 Yes, sir. 31 Yes, sir. 33 Yes sir. 34 Yes, sir. 35 Yes sir. 36 ইয়েস স্যার। 37 Yes, sir. 38 Present sir. 39 Yes, sir. 40 Yes, sir. 41 Yes sir. 42 Yes sir. 44 Yes, sir. 45 Yes, sir. 46 Yes, sir. 47 47 Present sir. 48 Yes, sir. 49 Yes, sir. 50 Yes sir. 13 budget 20 Yes, sir. 13 budget 29 Yes, sir. 12 budget 19 Yes, sir. দেখো অ্যাবসেন্ট কে কে একটু বলি আবার। রোল 4 কি আছো? রোল 5 রোল 11
রোল 24। ঠিক আছে, সবাই ভালো থাকো তাহলে, তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে মঙ্গলবারে। থ্যাংক ইউ। আর তোমার সিটি কবে দিবা একটু দিয়ে দিও আর কি, সিটি কবে দিবা দুইকে এটা একটু ঠিক করে আমাকে ক্লাসে পরদিন ক্লাসে বলে দিবা। স্যার আমি 16 ব্যাচের রোল 23। গতকাল হচ্ছে পুরো ক্লাস ছিলাম, কিন্তু লাস্টে নেটওয়ার্ক প্রবলেমের কারণে অ্যাটেন্ডেন্সটা মিস করেছিলাম। আচ্ছা, তাহলে আমি তোমারটা দিয়ে দিচ্ছি। স্যার থ্যাংক ইউ। আচ্ছা, আমি লগ আউট করছি, ভালো থাকো সবাই, মঙ্গলবারে আবার দেখা হবে। স্যার রোল 24। রোল 24। আচ্ছা আচ্ছা, আর কেউ কি আছে নাকি? 4, 5, 11। ঠিক আছে তাহলে, ভালো থাকো সবাই, থ্যাংক ইউ।